প্রতিদিন লাশ হয়ে ফেরেন অন্তত 12 প্রবাসী শ্রমিক। উদ্বেগজনক বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সরকারকে নতুন করে চিন্তা ভাবনার পরামর্শ। অখণ্ড বাংলার মানচিত্র ইস্যুতে উপদেষ্টা মাহফুজের মন্তব্যে দিল্লির প্রতিবাদ। দুই দেশেরই দায়িত্বশীল আচরণের পরামর্শ। এবং বড়দিন ঘিরে কানাডা সেজেছে বর্ণিল আয়োজনে। শপিং কমপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড়। উৎসবে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশ থেকে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন কমপক্ষে 12 জন শ্রমিক। সেই হিসাবে মাসে প্রায় 400 আর বছরে আসে 4320 জনের মরদেহ। মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দিন বদলের আশায় যারা দেশের মায়া ছেড়ে কাজ করেন বিদেশ বিভুঁইয়ে, সেই রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। সংকটে খোঁজ রাখতে হবে তাদের পরিবার পরিজনের। দর্শক, মাসুদ আল আবনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি দেখে ঠিক অনুমান করা যাবে না বুকের ভেতর কতটা কষ্ট জমে আছে এই কিশোর হাসিবুলের। বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদেশ থেকে 6 বছর পর ফিরছেন বাবা। নিদারুণ এই প্রতীক্ষার গল্পটা আনন্দের নয়, ভীষণ বেদনার, তীব্র যাতনার। কারণ প্রিয় বাবা দেশে ফিরছেন ঠিকই, কিন্তু জীবিত নন। ফিরছেন নিথর দেহে, কফিনবন্দি লাশ হয়ে। এখন মনে করেন আসছে ঠিকই, কিন্তু জীবিত আর আসছি না। 1 মিনিট 2 মিনিট কথা হলো আমার বাবার সাথে, বললো যে আব্বু তুমি ভালোভাবে থাকো, সব কিছু তোমার এখন দায়িত্ব, তুমি একটু বুঝে নিও। তাছাড়া না, তখন একটা আনন্দের অপেক্ষা আর এখন একটা দুঃখের অপেক্ষা যে কখন বাবা আসবে, বাবার দাফন কাফনেরই করতে হবে। হাসিবুলের বাবার নাম আশরাফুল আলম, বাড়ি মেহেরপুরে। প্রায় 1.5 দশক আগে ভাগ্য বদলের আশায় শ্রমিক ভিসায় পাড়ি জমান সৌদি আরবে। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তার। কিন্তু কেন হৃদরোগে আক্রান্ত হলেন তিনি? কেমন সেখানকার জীবন ধারণ? কোন পরিবেশে আর কত ঘন্টা কাজ করতে হয়? অজানা থাকে সেসব প্রশ্নের উত্তর। ওখানে সহযোগিতা এখন মালিক করবি কিনা এটা আমি নিশ্চিত না। বিদেশ থেকে ফোন দিয়ে বলছে তোমার আব্বু মারা গেছে, হঠাৎ যে হার্ট ব্লক করেছে। কেবল আশরাফুল আলমই নন, এমন অপ্রত্যাশিত করুণ পরিণতির তালিকায় যোগ হচ্ছে অনেক নাম। পরিসংখ্যান বলছে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন অন্তত 12 জন, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে 1993 সাল থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রবাসীর মরদেহ এসেছে 56,342 জনের। এর মধ্যে শুধু 2024 সালেই এসেছে প্রায় 4500। এমন বাস্তবতাকে ভীষণ উদ্বেগজনক মনে করছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এই কর্মকর্তা। বিদেশে লোক পাঠাবো, রেমিটেন্স আসবে, সেই ভাবনায় এই যে লাশ 50,000 লাশ আসছে বলছি, সেই সংখ্যাটা আমরা অনেক সময় ভাবি না। সরকারি তথ্য বলছে প্রবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি লাশ আসে মধ্যপ্রাচ্য থেকে। এবছর যে মরদেহ এসেছে তার 34% সৌদি আরব এবং 23% এসেছে মালয়েশিয়া থেকে, যাদের বেশিরভাগেরই বয়স 38 থেকে 45 বছরের মধ্যে। তারা অনেক কষ্ট সাফার করেই ফ্যামিলির জন্য থাকে। আবার অন্যদিকে তাদের যাওয়ার পথ একটা হলো, সবাই কিন্তু এক পথে আসতে পারে না। প্রবাসে যারা দিনরাত সীমাহীন কষ্ট করত, বাংলাদেশে থাকা পরিবার পরিজনকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করত, তাদের মৃত্যুতে কিভাবে পরিস্থিতি সামাল দেন স্বজনরা। জরিপ বলছে প্রবাসে মৃত্যুর পর প্রায় 100% পরিবারই থাকে চরম আর্থিক সংকটে। 3D জব বলি আমরা। 3D বলতে ডার্টি, ডেঞ্জারাস এবং ডিমিনিং। আমাদের দেশের শ্রমিকগুলোকে সেই কাজগুলো করতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড বলছে বৈধ বা অবৈধ সবাইকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেন তারা। গড়ে প্রতি মাসে প্রায় 1 লক্ষ শ্রমিক যাচ্ছেন। সংখ্যা বাড়ার কারণে মৃত্যুর হার হয়তো কিছুটা বাড়ছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আগের চেয়ে আমরা অনেক আন্তরিকভাবে চেষ্টা করি যারা প্রবাসে মারা যান তাদের লাশ দেশে আনার জন্য। এর বাইরেও নানা জটিলতায় অনেক শ্রমিকের লাশ দাফন করা হয় বিদেশের মাটিতেই, অনেক সময় যার সঠিক পরিসংখ্যানও থাকে না দায়িত্বশীলদের কাছে।
অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বিদেশে অবস্থানরত শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে সেখানকার বাংলাদেশি দূতাবাসগুলোকে হতে হবে আরো বেশি তৎপর ও আন্তরিক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, সংশ্লিষ্ট প্রত্যেককে জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই ইস্যুতে মূলত আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। যদিও পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে, নয়াদিল্লি সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম গতকাল জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের মতে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা 138টি, যাতে 368টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং 82 জন আহত হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10 ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এই পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এই ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসীদের রেমিটেন্স বিদেশ থেকেই হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যেত বলে মত অর্থনীতিবিদদের। রাজধানীর কারওয়ান বাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে করণীয় নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রবাসীদের অর্থনৈতিক, নিরাপত্তাগত, সামাজিক ও দক্ষ শ্রমিক দরে মূল্যায়ন বাড়ানোর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর প্রস্তাব দেন বিতার্কিকরা। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করার জন্য সরকারের নীতি কৌশলের যে পরিবর্তন, সে পরিবর্তন কিন্তু আমাদের আনতে হবে। সরকারিভাবে 2.5% প্রণোদনার পরিবর্তে আমরা 4 থেকে 5% যদি প্রণোদনা প্রদান করি, তারা সম্মানিত বোধ করবে, আমাদের রেমিটেন্স বেড়ে যাবে। নেক্সট ইয়ার বাই $26 বিলিয়ন আমরা আশা করতেই পারি অ্যারাউন্ড। আমরা এদেরকে সম্মান করতে হবে। দে আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার ইকোনমি। বিদেশে যেটা তা কালেক্টিং রুট বা এজেন্ট ওদের থেকে নিয়ে গেছে, যেটা আমাদের দেশে আসতো। যথাযথ মর্যাদা ও মুক্তিযুদ্ধের সময় শহীদদের স্মরণ করল ইতালির মিলানের কনসাল অফিস। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসাল জেনারেল MJH জাভেদ। এ সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেয়ার পথগুলো আরও সহজ করার কথা বলেন। বক্তব্য রাখেন মিলান বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার 16 ডিসেম্বর ইতালির বাণিজ্যিক শহর মিলানের বাংলাদেশ কনসুলেটে অফিসার হলরুমে ভাইস কনসাল তাজুদ ইসলামের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল MJH জাভেদ। এখানকার আইন প্রণেতা হোক, এমপি হোক, মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট হোক, এখানকার মেয়র হোক, এখানকার সিটি কাউন্সিল ম্যান হোক, এখানকার প্রেসিডেন্ট, লম্বার্ডিয়া রিজনের প্রেসিডেন্ট হোক, বলে তোমার কাজ তো খুব সহজ, তোমার জনগণ তো কোনো প্রবলেম ক্রিয়েট করে না। মিলানে বসবাসরত সকল বাংলাদেশিদের পাসপোর্ট সহ সকল সমস্যার সমাধানের দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন দূতাবাসের কনসুলেটের কর্মকর্তারা। এ সময় ইতালির বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী আনার পথগুলোকে আরো সহজ করার কথা বলেন তারা। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ফ্যামিলি আনার ক্ষেত্রে, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই, এর একমাত্র সমাধানই আছে
কনসুলেট জেনারেলের মাধ্যমে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের অভ্যুত্থানের সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাদের কার্যালয় থেকে পাঠানো বাণী পাঠ করেন কনসুলেটের কর্মকর্তারা। মিলানে প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ মামুন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করেন। মিলানে বসবাসরত সকল প্রবাসীদের যে কোনো ধরনের সহায়তার জন্য কনসুলেটের কাছে আহ্বান জানান। আমরা স্বাধীনতা 1971 সালে পেয়েছি, কিন্তু স্বাধীনতা কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। এই সময় অনুষ্ঠানে মিলান বিএনপি তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সামনে কবিতা আবৃত্তি করেন মিলানে বেড়ে ওঠা শিশু কিশোরেরা। শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কনসুলেটের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যথাযথ মর্যাদায় জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্কুলের বিউডি চেয়ারম্যান মোহাম্মদ শুয়াইবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের লেবার কাউন্সিলর রেজাই রাব্বি। বিশেষ অতিথি ছিলেন বিউডি মেম্বার আমিনুল হুদা, ইউসুফ আলী, ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ সহ আরও অনেকেই। বিজয় দিবস উদযাপনে অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা স্বাধীনতার ৭১ এবং ২৪ বিপ্লবের নাটিকা, যেমন খুশি তেমন সাজো, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উইমেন কনফ্লিক্ট অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স, দ্য কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড সিকিউরিটি শীর্ষকে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের হাউস অব কমন্সে। সিইও স্নিগ্ধা মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামের এমপি মিস মার্গারেট মুলানো। অনুষ্ঠানে আরও ছিলেন সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বিলান, ডক্টর মার্ক, ডক্টর মেরি নিউহ্যাম এবং টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন উইমেন অর্গানাইজেশন এর প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও ছিলেন অনুষ্ঠানে। We need to all follow the religion of humanity, because to hurt each other, whether you're male, female, two males, two females, whatever the case is, if you follow the religion of humanity, develop humanitarian qualities within ourselves. For many women have been subjected, especially in war-dominated areas. In the battlefield, the men's war finishes. For women, it goes on and on and on. যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে বেশি উইমেনরাই আসলে সাফার করছে। বড়দিন ঘিরে পুরো কানাডায় উৎসব মুখর পরিবেশ সেজেছে বর্ণিল আয়োজনে। শুরু হয়েছে হলিডে সিজন। আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি, শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এই উৎসবে। কানাডার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। কানাডিয়ানরা সারা বছরই অপেক্ষায় থাকে এই দিনটি। দিনটি শুরু হবার পূর্বেই ডিসেম্বর মাস জুড়েই থাকে আনন্দ উৎসবের আয়োজন। বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান প্রদান। সিক্রেট সান্তা আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ। ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের কাছে সান্তা ক্লজ অন্যতম আকর্ষণ। শিশু কিশোরদের সাথে বড়রাও আনন্দে আনন্দিত হয়। সারা বছর কর্মব্যস্ততাময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে মিলিত হয়ে মেতে ওঠে বড়দিনের আনন্দ উৎসবের মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।